প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাস অর্থনীতি বিভাগ সরকারি বিএম কলেজে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী অধ্যাপক অর্থনীতি সরকারি বিএম কলেজ বরিশালের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি অর্থনীতি বিভাগের অনলাইন ক্লাসে। এই প্যান্ডেমিক সিচুয়েশনে তোমরা যাতে পড়াশোনার সাথে সংশ্লিষ্ট থাকতে পারো, তার জন্যই আমাদের এই অনলাইন ক্লাস। আশা করি ক্লাস থেকে তোমরা উপকৃত হচ্ছ। তোমরা উপকৃত হলেই আমাদের প্রচেষ্টা সফল ও সার্থক হবে। শিক্ষার্থীবৃন্দ, অনেকদিন ধরে তোমাদের সাথে দেখা নেই, তবু ভালো লাগে যে তোমরা ক্লাসগুলো দেখছো এবং অনুধাবন করতে পারছো যে আসলে সরাসরি শিক্ষাই সবসময় শিক্ষা নয়। অনলাইনে অথবা দূরশিক্ষণের মাধ্যমেও অনেক সময় অনেক কিছু শেখা যায়। আজকে আমি তোমাদের পড়াবো অর্থনৈতিক চিন্তাধারা, বিষয় কোড 24, 22, 13, অধ্যায় দ্বিতীয়, যেখানে একজন বাণিজ্যবাদী অর্থনীতির চিন্তাধারা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা অনেক উপকৃত হবে। বাণিজ্যবাদী চিন্তাধারার ক্ষেত্রে টমাস মুনের অবদান সমালোচনা সহ আলোচনা করে। আসলে আমরা প্রথম ক্লাসে দেখেছি বাণিজ্যবাদ কি, এর উৎপত্তির কারণ কি, এবং আজকে সেই বাণিজ্যবাদী চিন্তাধারার ক্ষেত্রে একজন বিখ্যাত অর্থনীতিবিদ টমাস মুন এর অবদান সমূহ আলোচনা করব। ইংল্যান্ডের বাণিজ্যবাদী চিন্তাবিদদের মধ্যে টমাস মুন ছিল অন্যতম। 1571 সালে তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালনা পরিষদের একজন সদস্য ছিলেন। তিনি বাণিজ্যবাদী চিন্তাধারা সম্পর্কে দুটি বই রচনা করেন। এই দুটি বইয়ে তিনি তার মতামত প্রকাশ করেন। আসলে টমাস মুনের সবচেয়ে সুবিধা হয়েছে যে বাণিজ্যবাদী চিন্তাধারার ক্ষেত্রে তিনি যে অবদান রেখেছেন, কারণ তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সদস্য ছিলেন। সদস্য থাকার ফলে কিভাবে বাণিজ্যের মাধ্যমে একটি দেশ লাভবান হতে পারে অথবা ধনী হতে পারে অথবা অন্যান্য দেশের উপর প্রভাব বিস্তার করতে পারে সে সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল। সেই ধারণা নিয়ে আসলে তিনি দুইটি বই রচনা করেন। প্রথম বইটি হলো এ ডিসকোর্স অফ ট্রেড ফ্রম ইংল্যান্ড অ্যান্ড টু দ্য ওয়েস্ট ইন্ডিজ। 1621 সালে এই বইটি তিনি লেখেন। দ্বিতীয় বইটি ইংল্যান্ড ট্রেজার্স বাই ফরেন ট্রেড, 1630 সালে লিখিত হলেও প্রকাশিত হয় 1664 সালে। এবং এই দুইটি বই দিয়ে আসলে তিনি এবং বাণিজ্যবাদের অর্থনীতিবিদ হিসেবে আত্মপ্রকাশ করেন এবং বাণিজ্যবাদ যে পর্যন্ত টিকে ছিল সে পর্যন্ত কিন্তু তিনি একজন বাণিজ্যবাদী অর্থনীতিবিদ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত রাখেন বা অথবা তার মতামত স্ট্রং থাকে। প্রথমেই টমাস মুন সম্পদের ধারণা নিয়ে আলোচনা করেন। মুন দেশের সম্পদ বলতে এমন জিনিস বোঝান যা কোনো সমাজে মানুষের সভ্য জীবনের জন্য প্রয়োজন হয়। এখন আমরা সম্পদ বলতে কি বুঝি? আসলে মানুষের জীবনের জন্য সম্পদ অপরিহার্য। বিশেষ করে সভ্যর কথা বলা হয়েছে, কারণ মানুষ সমাজে বসবাস করে। সেই কারণে তিনি বলছেন সভ্য জীবনের জন্য। কিছু বাণিজ্যবাদী সম্পদ বলতে অর্থের পরিমাণ বোঝাতেন। অনেক বাণিজ্যবাদী ছিলেন, কিন্তু টমাস মুন মানুষের সভ্য জীবনের জন্য যে প্রয়োজন সেটাকেই তিনি সম্পদ বলতেন। তিনি বলেন কোন দেশের সম্পদ একদিকে যেমন প্রাকৃতিক সম্পদ থেকে সৃষ্টি হয়, অন্যদিকে তেমনি জনগণের শ্রম দক্ষতার উপর নির্ভর করে। এখন আমরা যদি দেখি বর্তমান যুগে মানুষও
সম্পদ, যদি সে দক্ষভাবে গড়ে উঠতে পারে। প্রাকৃতিক সম্পদ তো আছেই, জনগণের শ্রমও একটি সম্পদ। এখন টমাস মুন কিন্তু এই কথাই বলেছেন আজ থেকে প্রায় 400 বছর আগে, যে আসলে সম্পদ দুই দিক থেকে হতে পারে, প্রাকৃতিক সম্পদ থেকে সম্পদ সৃষ্টি হতে পারে, আর জনগণের শ্রম ও দক্ষতার উপরও থেকেও সম্পদ সৃষ্টি হতে পারে। যেটা আমরা দেখেছি এই কোভিড-19-এর মধ্যে বাংলাদেশের যেসব ভাইয়েরা বিদেশে কর্মরত আছেন, তারা হাজার হাজার কোটি ডলার বাংলাদেশে পাঠিয়েছেন। এটাও কিন্তু আসলে সম্পদ, তাদের শ্রম ও দক্ষতা দিয়ে। ধর্ম ও সততা, তৎকালীন যুগে অর্থনীতির উপর মধ্যযুগীয় ধর্মের প্রভাব ছিল যথেষ্ট। আমরা মধ্যযুগ পড়েছি, তার একটি প্রভাব ছিল বিশেষ করে খ্রিস্টীয় চার্চের প্রভাব। টমাস মুন মনে করেন ধর্মের নিয়ম যদি মেনে চলা যায় তবে সেই ক্ষেত্রে দেশের উন্নয়ন তুলনামূলক বেশি হবে। ধর্মের উপর আসলে সবাই গুরুত্ব দিয়েছেন, টমাস মুনও তার ব্যতিক্রম নন। তিনি বলছেন যদি ধর্মের নিয়ম মেনে চলা যায় তবে সে দেশের উন্নয়ন তুলনামূলক বেশি হবে। কেন বেশি হবে? কারণ ধর্মে সত্য কথা বলার জন্য বলা হয়েছে, সৎ ব্যবসা করার জন্য বলা হয়েছে, সব ক্ষেত্রে দারিদ্রদের দয়া প্রদর্শনের কথা বলা হয়েছে, মিথ্যা প্রতারণার আশ্রয় নেওয়া থেকে নিষেধ করা হয়েছে। এখন এইগুলো যদি না করে তাহলে দেশের উন্নয়ন কিন্তু হতে বাধ্য। টমাস মুন নিজেও ধর্মীয় অনুশাসন মেনে চলতেন। তিনি মনে করেন দেশের অভ্যন্তরে সম্পদ বৃদ্ধির মাধ্যমে কল্যাণ যদি বৃদ্ধি করা যায় তবে সেক্ষেত্রে রাষ্ট্রীয় সম্পদও বৃদ্ধি পাবে। আরেকটা জিনিস আছে, যদি দেশের সম্পদ বৃদ্ধি করার মাধ্যমে কল্যাণ বৃদ্ধি করে, কাদের কল্যাণ? জনগণের কল্যাণ। কল্যাণ বৃদ্ধি করে তাদের কি হবে? রাষ্ট্রের সম্পদ ও বৃদ্ধি পাবে। বাণিজ্যের গুরুত্ব, টমাস মুন বলেন বৈদেশিক বাণিজ্য হলো রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। যেহেতু তিনি একজন বাণিজ্যবাদী অর্থনীতিবিদ ছিলেন, সুতরাং তিনি মনে করেন বাণিজ্যই হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দিক। তার মতে বৈদেশিক বাণিজ্যের উপর রাষ্ট্রের যাবতীয় ক্ষমতা, শক্তি, উন্নতি, অগ্রগতি নির্ভর করে। বৈদেশিক বাণিজ্যের উপর একটা রাষ্ট্র কি অবস্থায় আছে তিনি মনে করেন সেটা বৈদেশিক বাণিজ্যের অথবা ব্যালেন্স অফ পেমেন্ট, বাণিজ্যের ভারসাম্য থেকে বোঝা যায় যে রাষ্ট্রের ক্ষমতা, শক্তি, উন্নতি, অগ্রগতি কিভাবে নির্ভর করে। তোমরা যদি এখন চিন্তা করো, বিশ্বের সব না অধিকাংশ দেশ ডমিনেট করতেছে চায়না, কিভাবে? আন্তর্জাতিক বাণিজ্য দিয়ে। এখন সবচেয়ে ক্ষমতাধর দেশ যদি আমরা বলি তাহলে আমেরিকার কথা বলা যায়। আমেরিকাও যেমন বিভিন্ন দেশকে ডমিনেট করতেছে, চায়নাও তদ্রুপ। তিনি বলেন ধন সম্পদ আসবে বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে। কোথা থেকে ধন সম্পদ আসবে? বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে। এজন্য আমদানি কম করতে হবে, রপ্তানি বেশি করতে হবে। তার কথা মতো যে আমদানি বেশি, কম, রপ্তানি বেশি, তাহলেই উদ্বৃত্ত বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে বিদেশ থেকে ধন সম্পদ পাওয়া যাবে। আমার যদি সারপ্লাস থাকে, ব্যালেন্স অফ পেমেন্ট, তাহলে কি হবে? আমাদের দেশ অথবা যে দেশ সারপ্লাস থাকবে সেই দেশ অন্য দেশের উপর প্রভাব বিস্তার করতে পারবে। তিনি আরো বলেন যে বিদেশ থেকে প্রয়োজনে সস্তা দামে বিভিন্ন দ্রব্য ইংল্যান্ড আমদানি করে সময় সুযোগ মতো ওইসব দ্রব্যাদি বেশি দামে অন্য দেশে রপ্তানি করতে হবে। আগেই বলেছি তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন পরিচালক ছিলেন। এই সুযোগ তিনি বিভিন্ন ঔপনিবেশিক থেকে সস্তা দামের দ্রব্য কিনে অথবা র মেটেরিয়ালস কিনে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য বলছেন এবং সময় সুযোগ মতো বেশি দামে সেই দেশেই আবার রপ্তানি করার জন্য অথবা অন্য দেশে রপ্তানি করার জন্য। বৈদেশিক বাণিজ্যের উপর টমাস মুনের গুরুত্বের বিষয়টি তার ইংল্যান্ডস ট্রেজার বাই ফরেন ট্রেড বইয়ের একেবারে শেষ দিকে পাওয়া যায়। আসলে তিনি যে বিষয় নিয়ে বই লিখেছেন মূলত যে তিনি ইংল্যান্ডের একজন অর্থনীতিবিদ এবং সবসময় ইংল্যান্ডের স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছেন। সেখানে তিনি বলেন বাণিজ্য থেকে আসে রাজার প্রধান রাজকর, রাজ্যের সম্মান এবং এটি সওদাগর বা ব্যবসায়ীদের সম্মানিত পেশা, আমাদের ললিত কলার প্রতিষ্ঠান, আমাদের অভাব মোচনের জন্য সরবরাহ, আমাদের দরিদ্রের জন্য চাকরি, আমাদের জমির জন্য জমির উৎকর্ষ সাধন, আমাদের নাবিকদের সূতিকাগার, রাজ্যের দেওয়ান, আমাদের ধনাগমের উপায়,
যুদ্ধের সরঞ্জাম আমাদের শত্রুদের ভীতি। অর্থাৎ মুন বৈদেশিক বাণিজ্যের বহুমুখী অবদানের কথা তার উপরোক্ত লেখায় তুলে ধরেন। কি কি আসবে বাণিজ্য থেকে? রাজার প্রধান রাজকর আসবে। বাণিজ্য বেশি হলে রাজা কর বেশি পাবে। রাজ্যের সম্মান আসবে। অর্থের মাধ্যমে কি হবে? সে দেশে যে দরিদ্র লোক আছে তাদের চাকরি হবে, সেই অর্থ দিয়া জমির উৎকর্ষ সাধন করা হবে। নাবিকদের বিভিন্ন বেতনের ব্যবস্থা করা হবে, যুদ্ধের সরঞ্জাম কেনা হবে, এবং যে দেশ যত শক্তিশালী অন্য দেশ তারে তত ভয় পাবে। এ থেকেই বোঝা যায় বাণিজ্যের উপর তিনি কতটা গুরুত্ব দিতেন। মোট কথা, তার কথা ছিল যে কোনো উপায় হোক বাণিজ্য করে ইংল্যান্ডকে শক্তিশালী, ধনশালী অথবা সম্পদশালী যাই বলি না কেন সেটার ব্যবস্থা করতে হবে। বহুমুখী বাণিজ্য। টমাস মুন তৎকালীন ইংল্যান্ডের জন্য ত্রিমুখী বাণিজ্যের সুপারিশ করেন যে কি কি উপায় বাণিজ্য করলে ইংল্যান্ড অন্যান্য দেশের উপর প্রভাব বিস্তার করতে পারবে। কোনো বিদেশি দেশ থেকে দ্রব্যাদি ক্রয় করে মজুত করে পরবর্তী সময়ে বেশি দামে অন্য দেশে বিক্রি করে দেওয়া। এটা আমরা আগেই দেখেছি যে কীভাবে হবে, বিদেশ থেকে দ্রব্যাদি ক্রয় করতে মজুত করতে হবে কোথায়? ইংল্যান্ডে। পরবর্তী সময়ে বেশি দামে অন্য দেশে বিক্রি করা, তাহলে কি হবে? লাভ হবে। কারণ কম দামে কিনে আমি মজুত করব, তারপর বিদেশে আবার বেশি দামে বিক্রি করব। ইংল্যান্ড নিজেদের পণ্য দিয়ে অপর দেশে রপ্তানি করবে। নিজেদের যে পণ্য আছে, যেহেতু ওই সময় সারা বিশ্ব বলতে গেলে ইংল্যান্ডের উপনিবেশ ছিল, সুতরাং অপর দেশে রপ্তানি করবে। বাণিজ্য দ্রব্যের সাথে প্রয়োজনে মুদ্রাও বিদেশে রপ্তানি করা যায়, কারণ এভাবে মুদ্রা রপ্তানি করে বিদেশি দ্রব্য কম দামে দেশে আনা সম্ভব হতো। আমরা যদি এখন দেখি পাউন্ড স্টার্লিং এর দাম এখনো কিন্তু অনেক। বলছে বাণিজ্য দ্রব্যের সাথে মুদ্রাও বিদেশে, কারণ তার মুদ্রার যেহেতু দাম বেশি, সুতরাং সে মুদ্রা দিয়ে কম দামে অন্য দেশ থেকে দ্রব্য রপ্তানি আমদানি করব এবং পরে বেশি দামে অন্য দেশে রপ্তানি করব। অনুকূল বাণিজ্য ভারসাম্য। টমাস মুন মাঝে মাঝে বাণিজ্যের সুবিধার জন্য বিদেশ থেকে পছন্দসই দ্রব্যাদি এনে ব্যবহারের পক্ষে মত প্রকাশ করলেও তিনি মনে করতেন আমদানি কমিয়ে রপ্তানি বাড়ানো দরকার। তার কথায় কিন্তু ঘুরে ফিরে একটা জিনিসই আসছে, সেটা হচ্ছে সারপ্লাস ব্যালেন্স অফ পেমেন্ট থাকতে হবে। বিদেশ থেকে পছন্দের দ্রব্য আনবো ঠিকই, কিন্তু আনতে হবে কম কম, বিক্রি করতে হবে, বিদেশে রপ্তানি করতে হবে বেশি। এতে বাণিজ্য ভারসাম্য দেশের অনুকূলে আসবে। তিনি বিদেশি মূল্যবান দ্রব্য যতটা কম ব্যবহার এবং ব্যয় সংকোচনের উপর গুরুত্ব আরোপ করেন। আমরা যেটা এখন বলি লাক্সারিয়াস দ্রব্যটা কম ব্যবহার করা, কারণ লাক্সারিয়াস দ্রব্যই দাম বেশি। এখন লাক্সারিয়াস দ্রব্য যদি কম ব্যবহার করা হয় তাহলে আমরা আমদানি কম করব, তার ফলে কি হবে? ব্যয় সংকোচন হবে, ব্যয়ও কম হবে। মুন প্রথম দিকে রপ্তানি বাড়ানো, আমদানি কমানোর উপর গুরুত্ব বেশি দিলেও তার ইংল্যান্ডস ট্রেজার বাই ফরেন ট্রেড বইয়ের ৫৫ অধ্যায়ে রপ্তানি আমদানি সমতলের উপর জোর দেন। প্রথমে অনুকূল বাণিজ্যের কথা বললেও তিনি এবার শেষ দিকে বলেছেন আসলে ব্যালেন্স অফ পেমেন্ট, যে এমন একটা অবস্থায় থাকা উচিত যেন দুই দেশের অথবা দেশের আমদানি রপ্তানি সমান হয়। কারণ কোনো দেশই অব্যাহতভাবে রপ্তানি বাড়িয়ে আমদানি কমাতে পারবে না বলে তিনি মত প্রকাশ করেন। পরবর্তী তিনি বুঝতে পেরেছেন আসলে যদি আমরা সবসময় আমদানি কম করি রপ্তানি বেশি করি হয়তোবা এই পরিস্থিতি থাকবে না, সবসময় আমাদের দেশের দ্রব্য অন্যান্য দেশ বেশি পরিমাণে নিবে না। তিনি বলেন ইংল্যান্ড এবং স্পেনের মধ্যে যদি বাণিজ্য ক্ষেত্রে স্পেন ইংল্যান্ড থেকে জিনিসপত্র ক্রয় করতে থাকে তবে এক সময় এতে করে এর দাম প্রদানের ক্ষমতা থাকবে না এবং স্পেনের লোকজন আর ইংল্যান্ডের জিনিসপত্র ক্রয় করবে না। কারণ হচ্ছে সে দেশও তো তাদের একটা বাণিজ্য নীতি আছে, তারাও রপ্তানি বাড়ানোর চেষ্টা করবেন, আমদানি কমানোর চেষ্টা করবেন। তাহলে এরকম যদি হয় যে ইংল্যান্ড স্পেনের দ্রব্য রপ্তানি করবে, একসময় দেখা যায় স্পেনের লোকজনরা তাদের দ্রব্য কিনছে না, সুতরাং স্পেন আর তাদের দেশ থেকে আমদানি করছে না, এতে করে এর দাম প্রদানের ক্ষমতা থাকবে না এবং কি রপ্তানি পরিমাণ কমে যাবে। এজন্য প্রথমে তিনি অনুকূল বাণিজ্য ভারসাম্যের জোর দিলেও
পরবর্তী লেখায় তিনি বিদেশি জিনিসের ব্যবহারের মাধ্যমে ভারসাম্য বাণিজ্যের উপর গুরুত্ব আরোপ করেন। পরবর্তী বলছে আসলে বাণিজ্যটা ভারসাম্য অবস্থায় থাকাই ভালো। রপ্তানি এবং আমদানি যদি ব্যালেন্স অফ পেমেন্ট যদি সমান থাকে, যে পরিমাণ আমদানি করে সে পরিমাণ রপ্তানি করলে হয়তো দুই দেশের ব্যালেন্স অফ পেমেন্ট সমান, তাহলে কিন্তু একটা ভালো অবস্থায় আসা যাবে। সম্পদ বাড়ানোর উপায়। যেহেতু তিনি ইংল্যান্ডের অর্থনীতিবিদ ছিলেন, প্রথমে আমি বলেছি তার কাজ ছিল কিভাবে ইংল্যান্ডকে আর্থিক দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে অন্যান্য দেশের উপরে তুলে আনা যায়, যাতে ইংল্যান্ড অন্যান্য দেশের উপর প্রভাব বিস্তার করতে পারে। ইংল্যান্ডের ধনসম্পদ বাড়ানোর জন্য টমাস মুন মিতব্যয়িতার উপর জোর দেন, মানে জনগণ খরচটা কম করে, ব্যয় সংকোচনের উপর জোর দেন। তিনি এই সম্পর্কে কয়েকটি পদক্ষেপ নেওয়ার সুপারিশ তার বইয়ের 3য় অধ্যায়ে উল্লেখ করেন। আসলে এখানে টমাস মুনের অবদান আলোচনা করতে গিয়ে আমরা সাধারণত তার 2টি বইয়ের বিভিন্ন উদ্ধৃতি উল্লেখ করছি, কারণ হচ্ছে এই বই 2টার মধ্যে আসলে তার কি অবদান সেগুলো তিনি উল্লেখ করে গেছেন। কৃষি পণ্যের তামাক আমদানি কমার জন্য ওইসব পণ্য উৎপাদনের জন্য দেশের প্রতিদিন ব্যবহার করতে হবে। প্রথমে বলছে যে ইংল্যান্ডের লোকজনে অধিক পরিমাণ তামাক সেবন করত এবং এই তামাক তাদের দেশে উৎপাদন হতো না। এখন উনি বলেছেন যেহেতু তামাক আমাদের দেশে উৎপাদন হয় না, সুতরাং তামাক উৎপাদন করার জন্য আমরা কি করব, পতিত জমি ব্যবহার করব, যে জমি পড়ে রয়েছে, এবং তামাক আমদানি কমিয়ে দেব, আমাদের দেশেই তামাক উৎপাদন করব। দেশের অভ্যন্তরে ভোগ কমাতে হবে যাতে আমদানি কমে, রপ্তানি বাড়ে। এবং এখানে বলা হচ্ছে যে আমরা লাক্সারিয়াস দ্রব্য, অন্যান্য দ্রব্য, বিদেশি দ্রব্য ব্যবহার কম করব, তাকে কি হবে, আমদানি কমবে এবং রপ্তানি বাড়বে। বিদেশে ইংল্যান্ডের পণ্যের চাহিদা যাচাই করে সেই অনুযায়ী দেশে উৎপাদন, বিদেশে রপ্তানি করতে হবে। আমরা যদি দেখি এখন মার্কেট খোঁজার ব্যাপারে যে বাহিরের দেশে কি পণ্যের চাহিদা আছে, আজ থেকে 400 বছর আগে টমাস মুন কিন্তু সেটাই বলে গেছে যে বিদেশে পণ্যের চাহিদা যাচাই করতে হবে কার, যেহেতু ইংল্যান্ডের অর্থনীতি, ইংল্যান্ডের পণ্য যাচাই করতে হবে, বাহিরে যেসব দ্রব্যের চাহিদা আছে সেসব দ্রব্য উৎপাদন করব এবং রপ্তানি করব, যেসব দ্রব্যের চাহিদা নাই সেগুলো উৎপাদনও করব না আর রপ্তানি করব। ইংল্যান্ডে জাহাজে করে পণ্য রপ্তানি করতে হবে যাতে পরিবহন খরচ দেশেই থাকে। এই যে একটা চিন্তা যে আমাদের দেশের মালামাল অন্য দেশে আমাদের জাহাজেই যাবে, যাতে কি হবে, টাকাটা, পরিবহন খরচটা দেশেই থাকবে অন্য দেশে। সেই জন্য কিন্তু জাহাজ শিল্পের উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। কাঁচামাল নয়, বরং প্রক্রিয়াজাত দ্রব্য সামগ্রী বেশি রপ্তানি করতে হবে যাতে দাম বেশি পাওয়া যায়। আমি আগেই বলেছি বিভিন্ন উপনিবেশিক দেশ থেকে কাঁচামাল সংগ্রহ করতে হবে কম দামে, এবং ইংল্যান্ড কাঁচামাল রপ্তানি নয়, কি করবে, ফাইনাল প্রোডাক্ট রপ্তানি করবে যাতে দাম বেশি পাওয়া যায়। মাছ বিদেশ থেকে আমদানি না করে সমুদ্রে মাছ ধরার ব্যবস্থা করতে হবে, যেহেতু ওই সময় ইংল্যান্ডের মানুষ ছিল শৌখিন, তারা বিভিন্ন খেলাধুলা, ঘোড়দৌড়, মদ ইত্যাদি নিয়ে খুব আরামে দিন কাটাচ্ছিল, সবকিছু বিদেশ থেকে আমদানি করতো। তিনি বলছেন না, আমরা যে মাছ খাই সে মাছটা কি আমদানি না করে কি করে, আমাদের দেশে জেলেদের সাহায্যে মাছ ধরার ব্যবস্থা করতে হবে। যেহেতু সমুদ্র আছে, নদী আছে, আমরা সেখানে মাছ ধরবো, তাহলে কি হবে, মাছ কেনার টাকাটা দেশেই থেকে যাবে। দূরবর্তী দেশসমূহের সাথে বাণিজ্যের পরিধি বাড়াতে হবে, যে অন্য অন্য যে দেশ আছে তাদের সাথে কি বাণিজ্যের পরিধি বাড়াতে হবে। কেন, আমি যদি আমার মালামাল আমার পরিবহন করে নিয়ে যাই, তাহলে খরচ বেশি বললে সেই খরচটা কে পাবে, ইংল্যান্ডই পাবে। বাণিজ্য ছাড়া মূল্যবান ধাতু রপ্তানি করা যাবে না, যে স্বর্ণ, রৌপ্য এগুলা রপ্তানি করা যাবে না, আমরা শুধু বাণিজ্য। বিদেশিদের সাথে প্রতিযোগিতার লক্ষ্যে আমদানিকৃত কাঁচামাল দ্বারা তৈরি দ্রব্যের উপর রপ্তানি শুল্ক কমাতে হবে। কারণ কি, আমার দ্রব্য যে অন্য দেশে রপ্তানি করব, তাতে কি করবে, তাদেরকে সাবসিডি দিয়ে অথবা রপ্তানি শুল্কটা কমাতে হবে, যাতে আমাদের দেশ অন্য দেশের পণ্যের সাথে প্রতিযোগিতায় টিকতে পারে। সেজন্য কি করছে, রপ্তানি শুল্ক কমাতে হবে। দেশীয় দ্রব্যের উচ্চ হারে শুল্ক কমাতে এবং দেশের দ্রব্যের উপরও শুল্ক কমাতে হবে। কেন, যাতে জনগণ এটা বেশি বেশি ব্যবহার করতে পারে। ইংল্যান্ডকে যতদূর সম্ভব সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে হবে।
মোট কথা হলো, তার কথা সারমর্ম হলো ইংল্যান্ডকে সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। মানে কি, ইংল্যান্ডকে অর্থে, বৃত্তি, ক্ষমতায়, শৌর্যে এমন এক অবস্থানে নিয়ে যেতে হবে যাতে ইংল্যান্ড সারা বিশ্বের উপর প্রভাব বিস্তার করতে পারে। ব্যবসায়ী শ্রেণীর ভূমিকা। ব্যবসায়ীদের সম্পর্কে মনের ধারণা উচ্চ ছিল। মানে ব্যবসায়ীরা উচ্চ শ্রেণীর লোক অথবা উচ্চ মর্যাদা সম্পন্ন লোক। তার মতে ব্যবসায়ীদের অবস্থা উন্নত হলেই দেশের অবস্থা উন্নত হবে। তিনি বলেন, বৈদেশিক বাণিজ্য অবহেলা অথবা বিদেশিদের প্রতিঘাতের দরুন বৈদেশিক বাণিজ্য সংকোচন বা বন্ধ হয়ে গেলে ব্যবসায়ী শ্রেণী দরিদ্র হয়ে যাবে। তার কথা থেকে ব্যবসায়ীরা উচ্চ শ্রেণীর মানুষ, অথবা ব্যবসায়ীদের এমন কোনো কাজ করা যাবে না যা ব্যবসায়ীদের বিপক্ষে যায়, বৈদেশিক বাণিজ্য অবহেলা করা যাবে না, এবং যে কোনো কারণে যদি বৈদেশিক বাণিজ্য সংকোচন অথবা বন্ধ হয়ে গেলে তাহলে কি হবে, ক্ষতিগ্রস্ত হবে কারা, ব্যবসায়ী শ্রেণী। আমরা এই প্যান্ডামিকের মধ্যে দেখেছি বিভিন্ন দেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। কেন গিয়েছে? কারণ বাণিজ্য সংকোচন হয়ে গেছে এবং ব্যবসায়ীরা আগের চেয়ে দরিদ্র হয়ে গেছে। তাহলে কি হবে, ব্যবসায়ীরা দরিদ্র হয়ে গেলে দেশের ক্ষতি হবে। তাই তিনি এই শ্রেণীর জন্য সব ধরনের সুযোগ সুবিধার রাষ্ট্রীয়ভাবে প্রদানের সুপারিশ করেন। বৈদেশিক বাণিজ্য দেখভাল করা, ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ সুবিধার দ্বারা কি করেন, তিনি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সুযোগ সুবিধা প্রদানের সুপারিশ করেন যাতে ব্যবসায়ীর অবস্থা উন্নত থাকে। তার মতবাদ ছিল ব্যবসায়ীর অবস্থা উন্নত থাকলেই দেশের অবস্থা উন্নত হবে। অর্থতত্ত্ব এবং সুদ। টমাস মুন মনে করেন অর্থের যোগানের ব্যবসা বাণিজ্যের মধ্যে সম্পর্ক রয়েছে। অর্থের যোগান এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে সম্পর্ক রয়েছে। তিনি ঋণ গ্রহণের উপর জোর দেন, যেহেতু ঋণ গ্রহণ করলে কি হবে, অর্থের সাইকেলিং হবে। কারণ ঋণ গ্রহণকারী ব্যক্তি তা বিনিয়োগ করে দেশের সম্পদ বৃদ্ধিতে সহায়তা করে। যদি সহজ শর্তে ঋণ দেওয়া হয় তাহলে সে কি করে, বিনিয়োগ করবে। বিনিয়োগ করলে কি হবে, কর্মসংস্থান হবে। কর্মসংস্থান হলে কি হবে, মানুষের আয় বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধি পেলে আবার কি করবে, মুনাফা বাড়বে ব্যবসায়ের। মুনাফা বাড়লে কি হবে, আবার বিনিয়োগ হবে। এই যে সাইকেলিংটা, তিনি আরো বলেন সুদের ভিত্তিতে অর্থের লেনদেন হওয়া উচিত। কারণ বিনা সুদে লেনদেন হলে অর্থের যে রোলিংটা সেটা ভালোভাবে হবে না। কারণ কেউ যদি সুদের ভিত্তিতে অর্থ নেয় তাহলে সে চেষ্টা করবে যাতে তার লাভটা সর্বোচ্চ হয়। এই ক্ষেত্রে ভারসাম্য সুদ বজায় রাখার জন্য অবশ্যই অর্থের চাহিদা যোগানের দিককে গুরুত্ব প্রদান করে। এমনভাবে সুদ নির্ধারণ করতে হবে যাতে অর্থের চাহিদা ও যোগানের দিকটা গুরুত্ব পায়। অপর বিষয়ে মতবাদ। টমাস মুন নিম্নোক্ত বিষয়ে মতামত প্রকাশ করেন। টমাস মুন মুদ্রামান কমানোর পক্ষপাতী ছিলেন না। ইংল্যান্ডের মুদ্রার বিপরীতে বিদেশি মুদ্রার মান মূল্য যাতে বেশি না হয় তার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। সবসময় চাইতেন কি, ইংল্যান্ডের মুদ্রামানটা অন্য দেশের মুদ্রামানের চেয়ে বেশি থাকবে, এবং দেশে ও মুদ্রার মান কমানোর পক্ষপাতী তিনি ছিলেন না। তাতে কি হবে, আমার মুদ্রার বিপরীতে যদি অন্য মুদ্রার দাম কম থাকে তাহলে কম দামে অথবা আমার মুদ্রা দিয়ে কম দামে অন্য দেশ থেকে আমদানি করা যাবে। তিনি সরকারি কোষাগারে অর্থ না রেখে বিদেশে ব্যবসায় নিয়োজিত করার পক্ষপাতী ছিলেন। যে অর্থ জমা রাখার দরকার নেই, আমি ব্যবসায় খাটাবো অর্থ। কারণ কি, শুধু মুদ্রা বা মূল্যবান ধাতু রিজার্ভ রাখা তিনি অনাবশ্যক মনে করতেন। যে মূল্যবান ধাতু অথবা মুদ্রা আমি রিজার্ভ রাখবো তা না, আমি ব্যবসায় খাটালে কি হবে, অর্থ আসবে, কিন্তু আমি যদি রিজার্ভ রাখি তাহলে কিন্তু সেটা দিয়ে অর্থের রুলিং হবে না। টমাস মুন বিদেশি দ্রব্যের ব্যবহার ক্রয়ের বেলায় সম্পদ অপচয় বন্ধ করার পক্ষে ছিলেন। আমি যেটা বলছি আগে, আসলে লাক্সারিয়াস দ্রব্য যেগুলো পছন্দসই ওইসব দ্রব্য আমরা কম ব্যবহার করবো, তাতে কি হবে, অর্থের অপচয় কম হবে। তবে অভ্যন্তরীণ দ্রব্য ক্রয়ে খরচ করলে তাকে স্বাগত জানিয়েছিলেন। যে দেশের যদি কোনো দ্রব্য ক্রয় করে লোকজন বেশি দাম দিয়ে অথবা নিজের টাকা দিয়ে, তাহলে স্বাগত। কারণ কি, তাহলে দেশের দ্রব্য বেশি ব্যবহার করে উৎপাদন বাড়বে। উৎপাদন বাড়লে কি হবে, কর্মসংস্থান বাড়বে, তার মানে দেশেই লাভবান হবে। কারণ সে সকল ক্ষেত্রে দেশের নতুন নিয়োগের সুযোগ সৃষ্টি হবে। যা বলছিলাম,
উৎপাদন বাড়লে কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থান বাড়লে দেশের মানুষের ইনকাম বাড়বে এবং বিনিয়োগ করে প্রফিটও বাড়বে, আবার নতুন করে বিনিয়োগ হবে, সেখানে আবার কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এখন আমরা টমাস মুনের বিভিন্ন অবদান আলোচনা করলাম। এখন আছি একজন লোক যতই কাজ করুক ভালো অথবা মন্দ, তার কিছু সমালোচনা থাকবে, এটাই স্বাভাবিক। টমাস মুনও তার ঊর্ধ্বে নন। প্রথম কথা হচ্ছে, টমাস মুন ছিলেন ইংল্যান্ডের একজন অর্থনীতিবিদ, এটা আমরা সবাই জানি, এবং তার পক্ষপাতিত্ব ছিল ইংল্যান্ডের পক্ষেই, এবং ইংল্যান্ডের পক্ষে ছিল বলেই অনেক সমালোচনা আসবে, কারণ সে অন্য কোনো দেশের কথা চিন্তাই করেননি। টমাস মুন ছিলেন বাণিজ্যবাদের শিরোমণি, তাকে মূল প্রবক্তা বলা হয়, যে মার্কেন্টাইলিজম বা বাণিজ্যবাদের মূল প্রবক্তা বলা হয় টমাস মুনকে। তো অনেকে একে এই মতবাদের রাজপুত্রও বলেন, কারণ বাণিজ্যবাদ সুষ্ঠুভাবে গঠন এবং তার বিকাশে তার অবদান ছিল সবচেয়ে বেশি। এত সত্ত্বেও তার কিছু মতবাদ যেমন গ্রহণযোগ্য, আবার কিছু মতবাদ বাতিলযোগ্য বলা যায়। যেহেতু তিনি সবসময় দেশের পক্ষপাত করেছেন, তাই বিভিন্ন দেশ অথবা এখন যে অর্থনীতিবিদ অথবা যারা এর বইপত্র পড়েছেন, তারা এর কিছু সমালোচনাও করেছে। আমরা সেই সমালোচনা কিছু এখন দেখব। প্রথমত, মুনের বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য বিকাশের জন্য রক্ষণশীল বাণিজ্য নীতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। রক্ষণশীল বাণিজ্য কাকে বলা হয়? যে আমি আমদানি করব বেশি, রপ্তানি করব কম, আমদানি করব কম, রপ্তানি করব বেশি। কারণ হচ্ছে, যদি বেশি পরিমাণ রপ্তানি করি তাহলে কি হবে? বেশি পরিমাণ রপ্তানি করলে বেশি পরিমাণ অর্থ দেশে আসবে, আমদানি কম করলে কম পরিমাণ অর্থ বিদেশ যাবে। রাষ্ট্রকে শক্তিশালী করে তোলাই তার প্রধান লক্ষ্য ছিল বলে এলএইচ হেনি মনে করেন তার লক্ষ্যই ছিল রাষ্ট্রকে শক্তিশালী করা। দ্বিতীয়ত, তার রক্ষণশীল বাণিজ্য মতবাদ সপরিধ ছিল, কারণ ইংল্যান্ডের অনুকূলে বাণিজ্য ভারসাম্য লাভ করবে, এই চরম বক্তব্য সপরিধ হলেও পরবর্তীকালে অ্যাডাম স্মিথ মনে করেন। আসলে তার বাণিজ্যটা যে ইংল্যান্ডের পক্ষে ছিল, এটাকে অ্যাডাম স্মিথ মনে করেন স্ববিরোধী, কারণ সবসময় ইংল্যান্ড যে অনুকূলে থাকবে তার এই বক্তব্য অ্যাডাম স্মিথ সমর্থন করেননি। তৃতীয়ত, দেশের সম্পদ অব্যাহতভাবে বাড়লে সঠিক উন্নতি হবে, এই মতবাদের পক্ষে তিনি যেসব বক্তব্য উপস্থাপন করেন সেগুলো সবই গ্রহণযোগ্য নয়। যে দেশের সম্পদ বাড়লে সঠিক উন্নতি হবে, নাও তো হতে পারে। যেমন রপ্তানি বাড়িয়ে দেশের সম্পদ বাড়ানোর কথা তিনি বারবার বলেছেন। এ প্রসঙ্গে অধ্যাপক আলেকজান্ডার গ্রে বলেন, টমাস মুনের অবস্থা এরকম ছিল যে উপরোক্ত অবস্থায় বিদেশিরা করবে জীবন ভোগ, আর ইংল্যান্ডের জনগণ পাবে শুধু মুনাফা অথবা মূল্যবান ধাতু ও সম্পদ। এমন কোনো দেশ আছে কি পৃথিবীতে যে তারা কোনো দূর উৎপাদন না করে শুধু ইংল্যান্ডের দ্রব্য নিয়ে তারা জীবন ভোগ করবে? আসলে এমন কোনো দেশ নেই, কারণ ইংল্যান্ডের দ্রব্য দিয়ে শুধু আমরা জীবন উপভোগ করব আর ইংল্যান্ডের জনগণ মুনাফা অথবা মূল্যবান সম্পদ পাবে, তাহলে অন্য দেশের লোকজন কি করবে? এটাও কিন্তু গ্রহণযোগ্য নয়, কারণ অন্য দেশে চাইব কি? রপ্তানি বাড়াতে, আমদানি কমাতে। সুতরাং মুনের এই যে থিওরিটি যে রপ্তানি বাড়ানো আমদানি কমানো, এটা কিন্তু ওই সময় সব দেশ মেনে নেয়নি অথবা সব ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। চতুর্থত, অতিরিক্ত স্বর্ণ রৌপ্য দেশে অতিরিক্ত মুদ্রার প্রচলন করে, আর অতিরিক্ত মুদ্রার প্রচলন হেতু রপ্তানি পণ্যের দাম বাড়লে বিদেশি বাজার হারানোর সম্ভাবনা আছে, এই বিষয়ে মুন তেমন গুরুত্ব দেন নেই। এখন অতিরিক্ত স্বর্ণরৌপ্য দেশে অতিরিক্ত মুদ্রা, এটা ঠিক আছে, অতিরিক্ত স্বর্ণরৌপ্য থাকলে মুদ্রার প্রচলন বেশি, আমাদের দেশের মুদ্রা বেশি থাকলে তার প্রচলনগতই বেশি থাকবে, কিন্তু অতিরিক্ত মুদ্রার প্রচলন হেতু রপ্তানি পণ্যের দাম বাড়লে বিদেশি বাজার হারানোর যে সম্ভাবনা আছে, এই বিষয়ে মুন তেমন গুরুত্ব দেননি। যে পণ্যের যদি দাম বেড়ে যায়, অতিরিক্ত মুদ্রার প্রচলন হলে পণ্যের দাম বাড়ে, পণ্যের দাম বাড়লে বিদেশি মার্কেট যে হারাতে হবে, এ বিষয়ে আসলে মুন তেমন একটা গুরুত্ব দেননি। পঞ্চমত, কৃষি ও শিল্পই যে আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান সহায়ক শক্তি, বিষয়ে তিনি খুব একটা অনুধাবন করতে পারেন নাই। এবং কৃষি শিল্প প্রধান সহায়ক শক্তি, এর সাথে অন্যান্য যে শক্তি আছে সেগুলো আছে, কিন্তু কৃষির যে একটা শক্তি সেটা তিনি অনুধাবন করতে পারেন না। উপরোক্ত সীমাবদ্ধতা
থাকা সত্ত্বেও টমাস মুন নিম্নোক্ত বিষয়গুলো প্রশংসার দাবি রাখে। তিনি, যদিও আমরা জানি কেউই অথবা কোনো থিওরি স্বয়ং সম্পূর্ণ নয়, তার পক্ষে বিপক্ষে বিভিন্ন মতবাদ থাকবে, তারপরও আমরা সমালোচনা করব। তারপর কিছু কিছু অংশ আছে যেগুলো আসলে প্রশংসা না করেই পারা যায় না। টমাস মুন যে রক্ষণশীল বাণিজ্যের পক্ষে মত প্রকাশ করেন তা বর্তমান যুগে অনেকটা প্রযোজ্য, যদি রক্ষণশীলতার মাত্রা কম হয়। যে আমরা যে রক্ষণশীলতার মাত্রাটা কমিয়ে দেব, মানে কি, যে শুধু কি রপ্তানি করবো আমদানি করবো না তা না, রপ্তানি একটু আমদানির চেয়ে বেশি করার চেষ্টা করব, যাতে ব্যালেন্স অফ পেমেন্ট নিজেদের পক্ষে থাকে, মানে সারপ্লাস ব্যালেন্স অফ পেমেন্ট থাকে। একেবারেই যে আকাশ পাতাল ব্যবধান তা না, অথবা আমার ব্যালেন্স অফ পেমেন্ট ইকুয়ালও হতে পারে। তিনি মুদ্রা অবমূল্যায়নের বদলে মোটামুটি স্থিতিশীল বৈদেশিক বিনিময় হারের পক্ষে ছিলেন, যা কম বেশি গ্রহণযোগ্য। এখনো কিন্তু এই আছে, মুদ্রার অবমূল্যায়নের বদলে মোটামুটি স্থিতিশীল বৈদেশিক বিনিময় হারে, এমনভাবে বিনিময়টা নির্ধারণ করতে হবে যাতে একেবারে আপস ডাউনস না হয়ে একটা স্টেবল অবস্থায় থাকে। এখন কিন্তু সেই শব্দের সেই পথেই হাঁটছে। শক্তিশালী রাষ্ট্রের ধারণা যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি পর্যাপ্ত শর্ত, এটা যে কেউ গ্রহণ করতে দ্বিধাবোধ করবে না। এই যে একটা কথা, তিনি যে ইংল্যান্ডকে বিশ্বের দরবারে শক্তিশালী দেশ হিসাবে, শক্তিশালী জাতি হিসাবে উপস্থাপন করতে চেয়েছেন, এটা কিন্তু অস্বীকার করার কেউ নেই। এখন যদি তুমি বিশ্বের দিকে তাকাও, সবাই কিন্তু আর্থিক দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে, সামরিক শক্তির দিক দিয়ে শক্তিশালী হওয়ার চেষ্টা করে। সে একটা অনুন্নত দেশও সে চাবে যে আমার কিছু শক্তি থাক, যাতে অন্য দেশ সহজেই আমাকে আক্রমণ করতে না পারে। টমাস মুন চেয়েছিলেন আর্থিক দিক দিয়ে তার দেশকে শক্তিশালী করা, এবং যার ফলে বিশ্বে তার দেশ প্রভাব বিস্তার করতে পারে। এটা কিন্তু সবাই এক বাক্যে স্বীকার করে। তিনি জনগণের মিতব্যয়িতা, শ্রমশীলতা, অধ্যবসায়ের উপর গুরুত্ব আরোপ করেন, যা কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন অপরিহার্য বলা যায়। এই যে মনে করো যে তামাক চাষ করা, নদীতে মাছ ধরা, এই যে একদম কম খরচ করা, যে লাক্সারিয়াস দ্রব্য কেনার জন্য অতিরিক্ত খরচ করা আমার দরকার নেই, এবং শ্রম দিতে হবে। ইংল্যান্ড মানুষজন সে শৌখিন ছিল, সেটা বাদ দিয়ে তিনি শ্রমশীলতা, অধ্যবসায়ের উপর গুরুত্ব দিয়েছেন। আসলে যে কোনো দেশের লোকজন যদি এই তিনটে শর্ত মিতব্যয়ী হয়, শ্রম দিতে পারে, অধ্যবসায় গুরুত্ব আরোপ করে, তাহলে কিন্তু সে দেশে অর্থনৈতিকভাবে উন্নতি হতে বাধ্য। মুন কিন্তু এটা উপলব্ধি করতে পেরেছিলেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে ক্লাসটি করার জন্য। কারণ তোমরা একটা জিনিস দেখো, মুনের যে কথাবার্তা, যে অধ্যবসায় ব্যতীত আসলে সাফল্য আসবে না। তোমরা সরাসরি শিক্ষার সাথে নেই তা ঠিক, কিন্তু এই দূর শিক্ষণ পদ্ধতি বা অনলাইন শিক্ষণ পদ্ধতি যেভাবেই হোক তোমাদের সাথে আমরা কানেক্টেড থাকার চেষ্টা করতেছি, এবং এই কানেক্টিভিটি একটু হলেও তোমাদেরকে পড়াশোনার সাথে রাখছি। সুতরাং আশা করি তোমরা এ থেকে উপকৃত হবে। বাণিজ্যবাদী অর্থনীতির ক্ষেত্রে প্রথম একটা ক্লাস হয়েছে, সেখানে বাড়ির কাজ একটা কোশ্চেন দেওয়া হয়েছে। আজকে দ্বিতীয় ক্লাস, এখানেও কিন্তু বাড়ির কাজ দুটো কোশ্চেন দেওয়া আছে। বাণিজ্যবাদী চিন্তাধারার ক্ষেত্রে উইলিয়াম পেটির অবদান সমালোচনা আলোচনা করো। আরেকটা হচ্ছে বাণিজ্যবাদ ভেঙে পড়ার কারণসমূহ লিখ। তোমরা একটা জিনিস খেয়াল করবে, যে প্রশ্নগুলো পড়ানো হয় অনলাইন ক্লাস এবং বাড়ির কাজ দেওয়া হয়, এগুলো তোমরা যদি একটু চোখ কান খোলা রেখো, দেখবা যে ওই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করা হয় এবং বাড়ির কাজে সেই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোই দেওয়া হয়। কেন দেওয়া হয়? যাতে তোমরা উপকৃত হতে পারো। শিক্ষার্থীবৃন্দ, ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য সবাইকে ধন্যবাদ। যেখানে থাকো সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আর বর্তমানে শীতকাল চলছে বাংলাদেশে, এই অবস্থায় এই করোনা মহামারী একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেখানেই থাকো সাবধানে থাকবে, কারণ তুমি সুস্থ থাকলে তোমার পরিবার সুস্থ থাকবে,
তোমার পরিবার সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে। এবং তোমাদের কাছ থেকে অর্থনীতির একজন ছাত্র হিসাবে এটা আশা করতে পারি যে তোমরা সাবধানে এবং সতর্ক থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।